যে চ্যালেঞ্জ আমরা নিয়েছি সেটা বাস্তবায়ন করার জন্য। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন যে অবৈধ দখলমুক্ত উচ্ছেদ, বিশেষ করে ইকো হাইড্রো পার্ক যেটি আমাদের কল্যাণপুরে আছে, এটিকে আমরা 50 একর জায়গা জমি দখল ছিল, অলরেডি আমরা 40 একর জায়গা আমরা অবমুক্ত করতে পেরেছি। এটি আমাদের একটি বড় অ্যাচিভমেন্ট আমাদের আছে। আমাদের অনেকে আপনারা দেখেছেন যে আমাদের স্ট্রিট আর্ট, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন যে তুমি পিলারগুলোকে আর্ট করে দাও, তাহলে এখানে এত পোস্টার লাগাতে পারবে না। আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই। উনি যে চমৎকার একটা আইডিয়া দিয়েছিলেন। আমরা বিশেষ করে আমাদের মুক্তার কাউন্সিলর আছেন, আমরা মগবাজারে যে পিলারগুলোতে আমরা স্ট্রিট আর্ট করেছি, রিক্সা আর্ট করেছি, এখন পর্যন্ত কিন্তু ওখানে কোনো ধরনের পোস্টার কেউ লাগায় নাই। এটি আমাদের একটি বড় অর্জন বলে মনে করি আমরা। এছাড়া আপনারা দেখেছেন যে বিশেষ করে আমাদের মগবাজারের চতুর্দিকে এবং মহাখালীতে যে বৃষ্টি যেটি আছে, এখানেও কিন্তু আমরা স্ট্রিট আর্ট কাজ শুরু করেছি। বর্জ্য ব্যবস্থাপনায় আমরা ইতিমধ্যে আপনারা জানলে খুশি হবেন যে আমরা বর্জ্য থেকে বিদ্যুৎ, এটি অনেকবার আপনারা আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছেন সাংবাদিক ভাই বোনেরা, এটি এখন আর স্বপ্ন না, এটি বাস্তবে। আপনারা জানলে খুশি হবেন গত 7ই মে আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিইও এবং সিডব্লিউএমও তাদেরকে অফিশিয়ালি আমরা জায়গাটা হস্তান্তর করেছি যারা বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করবে, এবং গত 8 তারিখ থেকে তারা অফিশিয়ালি প্রথম কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনাকে দেখার জন্য। এটি কাজ এখন শুরু হয়ে গিয়েছে এবং এটি বাংলাদেশের প্রথম যে বর্জ্য থেকে বিদ্যুৎ, সেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে উনি বর্জ্য থেকে বিদ্যুৎ দেখতে চান, এবং সেটি হচ্ছে স্মার্ট বাংলাদেশের স্মার্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাধ্যমে 42.5 মেগাওয়াট। আমরা ইতিমধ্যে আপনারা জানেন খুশি হবেন যে আমরা 55টি এসকেএস এর মধ্যে গত 4 বছর 11টি করেছি, বর্তমানে 5টি কাজ চলমান আছে। আমি মনে করি যে আমরা শুধু কাজের মাধ্যমে নয়, আমরা চাই নগরকে মাদক মুক্ত একটি সমাজ করার জন্য। আমাদের যুব সমাজকে কিভাবে মাদক মুক্ত সমাজ করা যায়, এই জন্য আমরা মেয়র্স কাপ করেছি। দেখেছেন যে বিশ্বের নন্দিত প্লেয়ার আমরা সৌরভ গাঙ্গুলিকে নিয়েও কিন্তু আমরা এই মেয়র্স কাপ করেছি। এটি আমাদের একটা বিরাট বড় অর্জন বলে আমার মনে হয়, এবং এটি চলমান আছে। এগুলা মেয়র্স ক্লাব বা খেলাধুলাকে অবশ্যই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সেই ধরনের মেয়র্স ক্লাব আমরা করেছি। ইতিমধ্যে আমরা পার্ক ও খেলার মাঠ, আমাদের যে প্রতিশ্রুতি ছিল প্রত্যেকটি মাঠ এবং খেলার মাঠ আমরা উন্মুক্ত করে দিয়েছি আমরা নগরবাসীর জন্য। এটি আমাদের একটি বিরাট চ্যালেঞ্জ ছিল। এছাড়াও প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা দেখেছি যে আমাদের প্যারিস মাঠ, যেটি আমাদের গর্ব ছিল মিরপুরে, সেই গর্ব প্যারিস মাঠে কিন্তু 32টি প্লট দিয়ে ওই প্যারিস মাঠও দখল হয়ে যাচ্ছিল। আমরা সেই প্যারিস মাঠটাকে কিন্তু আমরা 2200 ট্রাক বালি ফেলে এটি এখন সম্পূর্ণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। সেই জনগণের আমাদের বাচ্চারা কিন্তু ওখানে রাত দিন প্রতিদিন তারা খেলা করছে। এটি আমাদের সবচেয়ে বড় অর্জন বলে আমি মনে করি। আমরা ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, কি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, যে এলিভেটেড এক্সপ্রেসের নিচে অনেক জায়গা খালি আছে, এবং এই জায়গাগুলোকে কিভাবে বাচ্চাদের জন্য খেলার জায়গা করে দেওয়া যায়। এই জায়গাগুলো দখল হয়ে যাবে, এখানে বস্তি হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা নির্দেশ দিয়েছিলেন, উনি আমাকে একটা ছবি পাঠিয়েছিলেন যে বিভিন্ন দেশে এলিভেটেড এক্সপ্রেসের নিচে কি ধরনের খালি জায়গাগুলোতে খেলার জায়গা হয়। আমরা এটি নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ আপনারা এই বছরের ডিসেম্বরের আগে কিছু জায়গায় এই ধরনের খেলার আয়োজন আমরা দেখতে পারবেন। এটি নগরবাসীর জন্য একটি বড় একটি প্রধানমন্ত্রীর উপহার হবে বলে আমি মনে করি। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে, আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের ইতিহাসে আমরা একটি বড় উপহার পেয়েছি, যেটি বালুর মাঠ, যেখানে আমাদের
ন্যাশনাল হাউজিং অথরিটি এই বালুর মাঠটি, এটি ছিল খেলার মাঠ। সেই বালুর মাঠটিকে দখল করে বালুর মাঠটিকে পিপিপির মাধ্যমে এখানে 18টি বিল্ডিং উঠার একটা মহা পরিকল্পনা ছিল। এটি অত্যন্ত একটি আত্মঘাতী পরিকল্পনা ছিল বলে আমি মনে করি। কিভাবে একটি মাঠকে কিভাবে এখানে 18টি বিল্ডিং উঠে। আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আমি ধন্যবাদ জানাই জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলি, সাথে সাথে তখন উনি বলেন এখানে কে করলো এই হাউজিং এর যে জায়গার মধ্যে কেন এখানে বিল্ডিং উঠলো। উনি বলার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটি টপ ডাউন পদ্ধতিতে এটিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। 17 বিঘা খেলার মাঠ, যেটি আমরা যদি দৃষ্টি না দিতাম এটি এখন ওখানে 18টি বিল্ডিং হয়ে যেত। আমরা সবাই জানি যে আমাদের মিরপুর ডিওটিসির যে রাস্তা, তার ডান দিকে একটি বড় বালুর মাঠ ছিল। এটি আমি মনে করি আমাদের বড় অর্জন। এখানে কোনো বিল্ডিং হবে না, এখানে খেলার মাঠ হবে। এবং আপনারা জানেন সেদিন কুয়েতের আমির যে আসছিল, সেটি এখন কুয়েতের আমির কাতারের আমির আসছিল। কাতারের আমির থানির নামে 17 বিঘা এই খেলার মাঠের কাজ আমরা অলরেডি শুরু করে দিব কিছুদিনের ভিতরে। এটি মনে করুন বিরাট বড় একটি অর্জন। 17 বিঘা মাঠ ঢাকা শহরের ভিতরে, এটি যদি না দেখতাম এটি কিন্তু এখন বিল্ডিং এর রূপান্তরিত হতো। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে জানেন যে লাউতলা খাল, যেখানে 1700 ট্রাক স্ট্যান্ড ছিল, সেই 1700 ট্রাক স্ট্যান্ড কিন্তু এখন আর নেই। এটি এখন একটি সুন্দর সবুজ একটি নগরায়ণ এবং সবুজ একটি পার্ক হয়ে গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে ওখানে আমরা বিভিন্ন ধরনের প্রজাতির গাছ লাগিয়ে এটি সবুজ একটি জায়গা আমরা করে ফেলেছি এবং তার পাশে আরেকটি খেলার জায়গাও আমরা উদ্ধার করেছি। অনেক সাংবাদিক ভাইরা যারা বিট নিতে গিয়েছিলেন, আমি আপনার ধন্যবাদ জানাই। সেদিন ইট আর ইটের বৃষ্টি ছিল, পাথরের আর পাথরের বৃষ্টি ছিল, তার মধ্যেও আমাদের যে দৃঢ় প্রতিজ্ঞা যে ছিল এটিকে উদ্ধার করবই, সেটি আমরা উদ্ধার করতে পেরেছি। আমাদের পার্কের বিভিন্ন ধরনের সুবিধা, পার্কের চারিদিকে হাঁটার জায়গা, খেলনা সহ শিশু পার্ক, সবুজায়ন, ড্রিঙ্কিং ওয়াটার, সিটিং অ্যারেঞ্জমেন্ট, বিভিন্ন পার্কে আমরা ক্রিকেট অনুশীলন জোন, মিনি ফুটবল খেলার জোন, পাবলিক টয়লেট ও বটতলা উন্মুক্ত মঞ্চ আমরা করেছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি অনেকদিন বলতাম, বিশেষ করে আমার তেজগাঁও যে বাস ট্রাক স্ট্যান্ড যেটা আছে, এটিকে আমি অনেক সময় বলেছিলাম যে এখানে আপনারাও লিখেছিলেন, আমিও বলেছিলাম যে টম অ্যান্ড জেরি খেলা হয়। টম অ্যান্ড জেরি, যখন আমি যাই তখন ট্রাকগুলা সরে যায়, যখন আমি চলে আসি আবার ট্রাকগুলো রাস্তার মধ্যে আসে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই ট্রাকগুলা কই যাবে? ওদেরকে তো একটা জায়গা দিতে হবে, একটি নির্দিষ্ট স্থান দিতে হবে ট্রাকগুলা, কিন্তু আমরা কেউ কোনো নির্দিষ্ট স্থান দিতে পারি নাই। আমি ধন্যবাদ জানাই প্রয়াত মেয়র আনিসুল হককে, যে ট্রাকের যে রাস্তা যেটা আছে উনি রাস্তাটা ওপেন করেছিলেন, কিন্তু ট্রাকগুলা 5200 ট্রাক কই থাকবে এটির কোনো স্থায়ী সমাধান কেউ বের করতে পারে নাই। আমি ধন্যবাদ জানাই আমাদের ওই এলাকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান কামালকে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটা নিয়ে যাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ, তখন মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম, মাননীয় প্রধানমন্ত্রী এই ট্রাক স্ট্যান্ডের পাশে একটি জায়গা আছে বিটিসিএল এর জায়গা, তার পাশে হলো ওয়ার্ক মিনিস্ট্রির জায়গা, দুটো জায়গা মিলায় 5.5 একর জায়গা। এটি যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে কিন্তু এই ট্রাকের কোনো স্থায়ী সমাধান হবে না। আপনারা জানলে খুশি হবেন আনন্দের সাথে, আমরা গত কয়েকদিন আগে বিটিসিএল এবং ওয়ার্কস মিনিস্ট্রি থেকে চিঠি পেয়েছি এইটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে
ট্রাক স্ট্যান্ডের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য বিরাট বড় একটি অ্যাচিভমেন্ট। এটি হচ্ছে নগরকে সাজানোর জন্য যে কিছু কিছু আমাদের দরকার, আমাদের ট্রাক স্ট্যান্ড থাকবে কোথায়, আমাদের বাস থাকবে কোথায়, এগুলোকে যদি স্থায়ী সমাধান না হওয়া যায় তাহলে এই টম অ্যান্ড জেরি খেলা কিন্তু চলতেই থাকবে। সেটির থেকে কিন্তু আমরা অ্যাটলিস্ট এই ট্রাক স্ট্যান্ডটাকে অলরেডি আমি জিএম ট্রান্সপোর্টকে নির্দেশ দিয়েছি যে এটি এখন একটি ডিজাইন করে, বিশেষ করে যে ট্রাক যারা থাকে তাদেরকে নিয়ে, এখানে শফি ভাই আছেন, আমি ওনার ভূমিকাটা না বললেই নয়, আমি ধন্যবাদ জানাই শফি ভাইকে এবং ওনার টিমকে যে এই ব্যাপারে ওনাদের অনেক ধরনের সাহায্য করেছে এবং আরও অনেক ধরনের সাহায্যের প্রয়োজন বলে আমি মনে করি। আমরা খাল উদ্ধারের কাজ আমরা শুরু করে দিয়েছি এবং এই উদ্ধারকৃত খাল আপনারা দেখেছেন। কয়েকদিন আগে সাংবাদিক ভাই ধন্যবাদ জানাই যে লাউতলা খাল, যেখানে একটি 10তলা বিল্ডিং করেছিলেন এবং উনি বলেছিলেন যে এটা বিল্ডিং থাকবে এখানে, কিন্তু সেই বিল্ডিং কিন্তু এখানে থাকে নাই। 10তলা বিল্ডিং পরবর্তীতে আমি নির্দেশ দিয়েছি যে স্পট টেন্ডারের মাধ্যমে এটিকে ভেঙে দেওয়া। আপনারা জানেন, খুশি হবেন, সেই 10তলা বিল্ডিং যে করেছিল এটি মাত্র 60,000 টাকাতে স্পট টেন্ডারের মাধ্যমে, স্পট নিলের মাধ্যমে এই বিল্ডিং কিন্তু ভাঙা শুরু করেছি এবং এতেই কিন্তু মেসেজ চলে গিয়েছে পুরো বসিলাতে যে খালের উপরে কোনো ধরনের অবৈধ বিল্ডিং আমরা রাখতে দিব না, সে যত বড় শক্তিশালী হোক না কেন। সেই কাজ আমরা শুরু করেছি। ইতিমধ্যে আমরা রামচন্দ্রপুর খাল, গুলশান লেক, প্যারিস এবং 22 থেকে খাল, সুতিভোলা খাল এবং রাজুকের খালগুলো আমরা কাজ শুরু করেছি। প্রায় 2,58,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। আমাদের চিফ ইঞ্জিনিয়ার টিম এখানে আছে, আমি ধন্যবাদ জানাতে চাই যে বিগত বর্ষগুলোতে রাস্তায় আমরা 303 কিলোমিটার, ফুটপাথ করেছি 70 কিলোমিটার, নর্দমা করেছি 288 কিলোমিটার আমরা রাস্তা করেছি। এতে ব্যয় হয়েছে মোট 1,000 কোটি টাকা। এই কাজগুলো আমরা করেছি। প্রায় 303 কিলোমিটার রাস্তা, ফুটপাথ করেছি 70 কিলোমিটার এবং আমাদের ড্রেন, যেটা ড্রেনের জন্য 288 কিলোমিটার। আমাদের এখন সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হচ্ছিল কারণ বাজার। সেই কারণ বাজারের কাজ আমরা হাতে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাকে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকেও যে কারণ বাজার এখান থেকে স্থানান্তর করতে হবে। একটি শহরের মাঝখানে কোনো ধরনের একটি পাইকারি বাজার থাকতে পারে না। এটি একটি পাইকারি বাজার এবং কারণ বাজার সরানোর জন্য ইতিমধ্যে একটি অংশ যাবে যাত্রাবাড়িতে, আরেকটি অংশ যাবে আমাদের মিরপুরে গাবতলীতে যাবে। সেইভাবে আমরা কাজ শুরু করেছি। আমাদের যাত্রাবাড়িতে যাবে দেখে আমাদের দক্ষিণের মেয়রকে আমি ধন্যবাদ জানাই। আমরা দক্ষিণের মেয়র এবং আমরা বসে আমাদের সিটি কর্পোরেশনের উপরে আমরা মিটিং করেছি এবং কিভাবে দক্ষিণে যাত্রাবাড়িতে যাবে সেই বরাদ্দটা দক্ষিণের, মার্কেটটা দক্ষিণের, কিন্তু যেহেতু এটি একনেকে বলা আছে যে কারণ বাজারে যারা যাবে তাদের জন্য, যেহেতু তারা ক্ষতিগ্রস্ত, যারা কারণ বাজারে যাবে তাদের জন্য কোনো ধরনের নতুন মার্কেটে যাওয়ার জন্য কোনো টাকা দিতে হবে না। এটি আমায় আবার বলতে চাই। কারণ বাজারে যারা আছেন ওনারা একটা ধোয়া বলছেন যে কারণ বাজারে আমরা যদি যাত্রাবাড়িতে যাই, যদি গাবতলীতে যাই, আমাদেরকে আবার নতুন করে টাকা দিতে হবে। আমি জানাতে চাই, আমি বোর্ডে ধন্যবাদ জানাই আমার সকল আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দকে। বোর্ডে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা পুনর্বাসন হবে কারণ বাজার থেকে যারা গাবতলীতে যাবে বা যাত্রাবাড়িতে যাবে তাদের জন্য কোনো ধরনের সালামি দিতে হবে না। এটি সম্পূর্ণভাবে মওকুফ করা হয়েছে। এটি মনে করি আমাদের কারণ বাজার যাবে স্থানও তাদের জন্য একটি বিরাট বড় একটি সুযোগ করে দিয়েছি আমরা। ইতিমধ্যে আমরা আমাদের ফুটওভার ব্রিজ যেগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। এছাড়াও আমাকে অনেকে অনেক সময় বলা হয় যে শুধু ফুটওভার ব্রিজ করে দেন, ফুটওভার ব্রিজ করে দেন। আমি বলতে চাই ফুটওভার ব্রিজ না করে আমি নতুন একটা কনসেপ্ট দিচ্ছি যে আমরা থেকে বলা হয় টেবিল আপ রোড, অর্থাৎ রোড থেকে এটিকে প্রায় 6 ইঞ্চি উঁচু করে আমরা একটি কাজ করে দিতে যাচ্ছি। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিশেষ করে আমাদের রাস্তা মক্কা এবং মদিনাতে যখন যাই আমরা দেখি যে রোড থেকে এটা 6 ইঞ্চি উঁচু করে দেয়। উঁচু করে দিলে তখন ওখানে কিন্তু ফুটওভার ব্রিজ এত বেশি নাই, ফুটওভার ব্রিজ এত বেশি নাই।
ওখানে আছে রোডগুলোকে একটু উঁচু করে দিয়ে তারপরে জেব্রা ক্রসিং করে দেওয়া হয়। আমি সেই ধরনের কনসেপ্ট আমি অলরেডি বলেছি যে টেবিল আপ পদ্ধতিতে আমরা কয়েকটি জায়গায় সেই কাজ করছি। বিশেষ করে আমরা আমাদের আগারগত যে নতুন রোড করেছি, এখানে দেখেছিলাম প্ল্যানিং এ 4টা ছিল ফুটওভার ব্রিজ। আমি বলছি না, ফুটওভার ব্রিজ এখানে হবে না, এখানে টেবিল আপ করে দাও, রোডকে আমরা আপ করে দেবো 6 ইঞ্চির মতন। এই ধরনের কার্যক্রম আমরা শুরু করছি। আপনারা জানলে খুশি হবেন, ইতিমধ্যে যে ব্লুমবার্গ থেকে একটা রিসার্চ টিম এসেছিল, তাদেরকে বলেছিলাম বনানীতে একটি জায়গায়, বিশেষ করে বিদ্যানিকেতনের একটি জায়গাতে ওয়ান ওয়ে করে দেওয়ার জন্য। তার রিসার্চের মাধ্যমে তারা বনানীর একটি রোডকে, বনানী একটা পুরো একটা বনানীর কয়েকটি রোড মিলায় আমরা এটাকে ওয়ান ওয়ে করে দিচ্ছি। একটি বাস্তবায়নের কাজ সম্পূর্ণভাবে শেষ, আমরা এটাকে যে কোনোভাবে উদ্বোধন করে দিব। অন স্ট্রিট স্মার্ট পার্কিং, আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমরা অন স্ট্রিট স্মার্ট পার্কিং, আগে কি হতো, আগে বিভিন্ন জায়গায় আমরা যখন দিতাম, এটিকে দেখা যেত চাঁদাবাজি উঠে যেত এখানে, যে সবাই টাকা চেত যে না এই গাড়ির জন্য 100 টাকা দেন, কিন্তু সে চেত 200 টাকা, বা আমরা চাইতাম 20 টাকা, সে চেত 50 টাকা। এই ধরনের কোনো কিছু হবে না। আমরা অন স্ট্রিট পার্কিং এর মাধ্যমে ডিজিটালিজ ভাবে আমরা এই ধরনের অন স্ট্রিট পার্কিং আমরা শুরু করেছি। আমরা অনলাইনের মাধ্যমে হোল্ডিং ডাটাবেজ আমরা করেছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সম্মানিত কাউন্সিলর বৃন্দ, যেই সংস্থা সবচেয়ে বেশি ডাটা রাখতে পারে সেই সংস্থা তত বেশি স্ট্রং। যে কোনো জায়গায়, যেই দেশে যত বেশি ডাটা থাকবে, যেই শহরে যত ডাটা থাকবে, যেই অফিসের যত বেশি ডাটা থাকবে, তারা কিন্তু তত বেশি স্ট্রং। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখেছি আমাদের কাছে মাত্র যারা অনলাইনে ট্যাক্স দেয় তাদের ডাটা ছিল মাত্র 4টি। আমরা যখন আমাদের বিভিন্ন অফিসারদেরকে বললাম, বিশেষ করে যারা আমাদের ট্যাক্স অফিসার আছে, ডিটোর আছে, যে নগরবাসী যে ট্যাক্স দেয় এদের ডাটা কোথায়? বললো স্যার এগুলো আছে আমাদের বালাম বইতে। বালাম বই সেকালের বই, এগুলো পদ্ধতি। এক সময়